A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. In such circumstances, and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. For the reasons as discussed, the judgment impugned is set aside and all the appeals and the connected applications are disposed of. হাইকোর্টের সেই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 32,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দিলেন, এবং যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এই যে বাতিল হওয়া সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বাতিল হয়ে যাওয়া 32,000 চাকরির এই রায়টি বাতিল হয়ে গেল। এবং এর পরেই কার্যত তৃণমূলপন্থীরা তো বিজয় উল্লাসে ফেটে পড়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের একাংশকে বিজেপির বিচারালয় বলে, কিংবা ক্রমাগত বিচারপতিদের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের প্রধান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে কুণাল ঘোষের মতো একেবারে লোকেরা একেবারে প্রচুর, একজন দুজন বিচারপতির না, এরকম প্রচুর বিচারপতিদের নামে যারা কার্যত বিভিন্ন রকমের কুবক্তব্য বলেছিলেন, তারা আজকে ধন্য ধন্য করছেন কলকাতা বিচারপতিদেরকে নিয়ে এবং কলকাতা হাইকোর্টকে নিয়ে। অর্থাৎ এটা পরিষ্কার, রায় ফরে গেলে কলকাতা হাইকোর্টের প্রতি সম্মান তারা দেখাবেন, রায় বিপক্ষে গেলে এই সম্মান তারা রাখবেন না। কিন্তু আমি কোনো আইনজীবী নই, প্রথমেই আপনাদের সামনে আমি বলে দিই, আমি একজন আপনাদের মতোই সাধারণ মানুষ। আমার আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আইন আমাদের যেটুকু সংবিধান আমাদের দিয়েছে যে কোনো রায় পছন্দ হতে পারে বা নাও হতে পারে, শুধুমাত্র সেই এখতিয়ারের বলে যে দু চারটি কথা আপনাদের সামনে বলার আজকে আমি আপনাদের সামনে বলবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি প্রথমেই আপনাদের সামনে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখতে চাই যে দেখুন, আপনারা জানেন যে একটা যে কোনো ছোট্ট জিনিস হলেও রান করতে একটা খরচের প্রয়োজন হয়। তো আমাদের এই খরচগুলো তোলার জন্য আমাদের অনেকটাই নিজেদের, আমি চাকরি করি সেখান থেকেই আমার এই খরচ তোলার মতো ক্ষমতা আমার রয়েছে, কিন্তু কিছু কিছু সময় এক্সট্রা মানে স্পন্সরশিপ না পেলে অনেকটাই ম্যানেজ করা যায় না। তাই আমি একটি অ্যাড আপনাদের সামনে হয়তো দেখাবো যে কোনো আগামী কয়েকদিনের ভিডিওর মধ্যে, সেটা আশা করি আপনারা সেটিকে গ্রহণ করবেন এবং আমার এই পরিস্থিতিটিকে অ্যাকসেপ্ট করবেন। আমি এবার চলে যাই সরাসরি সেই জায়গায় যেখানে আমি আপনাদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক সেকেন্ডের একটা বক্তব্য শোনাবো। সেই বক্তব্যে মুখ্যমন্ত্রী যে উচ্ছ্বাসিত, বিশেষ করে এসআইআর নিয়ে যখন ক্রমাগত তিনি চাপে, এবং আমার কাছে খবর আসছে যে 50 লক্ষের কাছাকাছি নাম ইতিমধ্যেই বাদ পড়তে চলেছে, ঠিক সেই মুহূর্তে একটা খুশির ঝলক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, তৃণমূলের শিবিরে 32,000 চাকরি বাতিলটা অন্তত কলকাতা হাইকোর্টের নির্দেশে রুখে গেল। কিন্তু এতে কি এটা কি থাকবে? আমি কোনো আইনজীবী না হয়েও বলতে পারি এই রায় সুপ্রিম কোর্টে গিয়ে এই রায় টিকবে বলে আমার বিশ্বাস হয় না। এই রায় বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বা পরিবর্তন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেটা পরে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটাকে শুনে নি। বিচারের মতো করবে, বিচারকে আমরা সুতরাং আমি সঙ্গে খুশি যে আমার চাকরি এখন হাইকোর্টের তাদের চাকরিকে আপনি সহজ করতে পেরেছি। বিচারের মতো করবে, বিচারকে আমরা সুতরাং আমি সঙ্গে খুশি যে আমার চাকরি এখন হাইকোর্টের তাদের চাকরিকে আপনি সহজ করতে পেরেছি। শুনলেন? আপনাদের মনে রয়েছে ঠিক মানে ওই লোকসভা নির্বাচনের সময়ও এই 26,000 চাকরির বাতিলের এই ধরনের খবর আসছিল, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কলকাতা হাইকোর্টকে গালিগালাজ করেছেন। আজকে আমার এটা দেখেই ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে এখানে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর তরফ থেকে লড়াই করেছিলেন, ফিরদৌস তারা লড়াই করেছিলেন, এবং বিজেপির এই মুহূর্তে যিনি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও ছিলেন এই রায়ের প্রথম সিঙ্গেল বেঞ্চের বিচারপতি। কিন্তু কোন সিপিএম বলুন বিজেপি বলুন কোনো ব্যক্তিকে এই রায় আসার পর কুৎসিতভাবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কোনো কদর্য কাউকে মন্তব্য করতে দেখলাম না তৃণমূল কংগ্রেসের মতো করে। এটা পরিষ্কারভাবে বলে দেয় যে আমাদের এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতার বলে, ক্ষমতায় থেকে যে ধরনের নোংরামো তারা করে, অন্তত বাকি রাজনৈতিক দলগুলি তাদের কাছ থেকে সেই
সেই শিক্ষাটুকু বর্জন করেছে। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এই সংস্কৃতিরও পশ্চিমবঙ্গের মানুষ বিসর্জন দেবে। দেখুন, আমি আপনাদের সামনে এবার যেটা বক্তব্যটা শোনাবো, একজন আইনজীবীর বক্তব্য শোনাবো, একটি চ্যানেল থেকে ধার নিয়ে সেটা তাদের ক্রেডিট দিচ্ছি, তাদের লোগোও থাকবে, দেখতে পারবেন। তো আমি মানে এক আইনজীবীকে বলতে শুনলাম যে তারা পরের সপ্তাহে এটা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে এটার বিরোধিতা করবেন এবং তাদের দৃঢ় বিশ্বাস এটা স্টে হয়ে যাবে। তার যথেষ্ট কারণ রয়েছে এটা স্টে হয়ে যাওয়ার। তার কারণ কলকাতা হাইকোর্টের আমি আজকে একটা অংশ দেখাবো যেখানে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের রায় দিতে গিয়ে বিচারপতিরা মনে করছেন যে এই এই মানে 32,000-এর এই নিয়োগে দুর্নীতি হয়েছে। তা সত্ত্বেও পরিবারের কথা ভেবে, পরিবারের লোকজন বিপদে পড়বে মানবিকতার খাতিরে তাদের চাকরি যেতে দিলেন না। যদি মানবিকতার খাতিরে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এরপর থেকে ভারতবর্ষের তো যে কোনো দুর্নীতিকে এটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে যে যে কোনো অন্যায়ের ক্ষেত্রে দুর্নীতিকে সাপ্রেস করে মানবিকতাকে ওপরে রেখে তাহলে সেটাকে মানে গ্রহণ করতে হবে। কলকাতার এই রায়টা তাহলে কিন্তু গোটা দেশের সাপেক্ষে নজির হয়ে থাকবে, যেটা কখনোই হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। কি বলেছেন আইনজীবী, তারা চ্যালেঞ্জ করবেন সুপ্রিম কোর্টে, শোনাবো। শেষ জায়গা নয়। আমরা এটাও বলতে চাই, যারা চাকরি প্রার্থী 32,000 যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদের কাছে এটা আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা আংশিক মজা করছেন, করে নিন, কোনো অসুবিধে নেই। নেক্সট উইকের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে এই মামলা ফাইল হবে। এই পরিষ্কার ওখানে বলে এসেছি যে ইট উইল বি চ্যালেঞ্জড অন নেক্সট উইক ইন সুপ্রিম কোর্ট। শুনলেন, আমি ওটাই বলছিলাম যে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তার কারণ আপনারা ভাবুন, এটার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। প্রথম কথা, আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা হচ্ছে 2014 সালে টেট হয়েছিল, 2016 সালে নিয়োগ হয়েছিল, তারপর 9 বছর তারা চাকরি করেছিলেন। 2023 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে 32,000 ছেলের চাকরি চলে গিয়েছিল। এটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছিল। তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্ট আবার মামলাটিকে ডিভিশন বেঞ্চে ফেরত কলকাতা হাইকোর্টে ফেরত নিয়ে আসে। কলকাতা হাইকোর্টে নভেম্বর থেকে শুনানির মাত্র এই কয়েকটা শুনানির মধ্যেই তারা এত বড় সিদ্ধান্তে উপনীত হয়ে গিয়েছেন এবং এই সিদ্ধান্তের ফলে তারা যেটা বলেছেন যে সেটা মারাত্মক। তার কারণ দেখুন, এই একই যদি আমরা সহানুভূতির গ্রাউন্ডে যদি কারুর চাকরি না কারি, অর্থাৎ এটা কলকাতা হাইকোর্ট তাহলে জানেন যে যারা এই 32,000 থেকে গেল তাদের মধ্যে অনেক দুর্নীতিতে জড়িত এরকম কিছু ছেলে হয়তো ঠাঁই পেয়ে গেল, এবং যারা যোগ্য ছেলে ওই দুর্নীতির জায়গায় যারা চান্স পাওয়ার যোগ্যতা ছিল তারা ঠাঁই পেল না। এর সত্ত্বেও এই রায়টা মান্যতা দেওয়া হলো। এটি কি কখনো থাকতে পারে? আর এটা যদি থাকে তাহলে ভারতবর্ষে কি দুর্নীতিকে কোথাও গিয়ে একটা মান্যতা দিয়ে দেওয়া হলো না? আমার এটা প্রশ্ন, এটা আমার কোনো আনসার না, আমার কোনো কনক্লুশন না, আমার প্রশ্ন যে এটা কি কোথাও মান্যতা দেওয়া হলো না? তাহলে এরকম দুর্নীতি করে তৃণমূল সরকার যদি আবারও পরের বার যেতে ঠিক এই রায়টিকে ভর করে আবারও দুর্নীতি যদি তারা করে এবং দুর্নীতি করে তারা যদি বলে এরা এতদিন ধরে চাকরি করলো, তাহলে চাকরির ফলে এদেরকে ফেরত দিতে হবে, মানে এদের চাকরিগুলো রেখে দিতে হবে। কিংবা আমার মনে হয় দেখবেন আপনারা কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে এই উদযাপনটা সমাপ্ত হয়ে যাওয়ার পর তারা আবারও এই 26,000 যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো তারা আবার সুপ্রিম কোর্টের দরজা খটখটাতে পারে। তারা বলবে দেখুন এই তো হাইকোর্টের রায় এসে গেছে, মানবিকতার খাতিরে যদি একটা বিচারালয় যদি রায় দিতে পারে তাহলে আপনারা কেন দেবেন না? অর্থাৎ একেবারে মানে ঘেটে ঘ হয়ে গিয়েছে। এই ঘেটে ঘয়ের সব থেকে ভালো যিনি বলতে পারবেন সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার কারণ পুরো লড়াইটা সামনে থেকে তিনি লড়েছেন। পশ্চিমবঙ্গের দুর্নীতি সিপিএম যতই মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কি বলবো রাজনৈতিকের ভূমিকায় যতই তারা নিন্দিত হোক না কেন, বিকাশ রঞ্জন বাবুরা অন্তত এই দুর্নীতি পরিষ্কার করার জন্য ইন্ডিভিজুয়ালি অনেকটা অবদান রেখেছেন আমাদের এই সমাজে। তার বক্তব্যটা তাই গুরুত্বপূর্ণ, শোনাবো আপনাদের, শুনুন। আবেগের হাওয়ায় দুর্নীতি সমস্ত উপেক্ষিত হয়েছে এবং যার ফলে এটা বলছি তো আমি, এর ফলে কী হবে কি, যারা দুর্নীতি করেন তারা খুব উল্লসিত হবেন। এখন এটাকে দেখিয়েই ক্রিমিনাল মামলায় বলার চেষ্টা করবেন, কই আদালত তো সমস্ত চাকরির বৈধতা দিয়েছে, সুতরাং এটা বেআইনি হলো কেন? এটা এটা একটা অদ্ভুত রাস্তা খুলে দিলেন দুর্নীতিবাজদের জন্যে। শুনলেন, বিকাশ রঞ্জন বাবুই বলছেন যে এটা তো দুর্নীতিকে কার্যত প্রশ্রয় দেওয়ার মতো হয়ে গেল নাকি? এই প্রশ্নটা তিনিও কার্যত রাখার চেষ্টা করলেন। কারণ আপনি 26,000 ছেলে মেয়েরা কি তাদের পরিবার নেই, তাদের সন্তান নেই? তাহলে 26,000 যখন কোনো কোর্ট বলতে পারেন যে 26,000ই দুর্নীতিগ্রস্ত, 26,000-এর মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত আছে বলে
চাল আর কাপড় বাঁচতে পারা যায়নি বলে 26,000কে বাতিল করা গেল, অথচ 32,000-এর মধ্যে ওই একই পরিস্থিতি, সেখানেও চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না, অথচ সেটাকে গ্রহণ করে নেওয়া হলো। অর্থাৎ একই যাত্রার পৃথক দুটি ফল, দুটি আলাদা আলাদা, একটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, একটা মানে কলকাতা হাইকোর্ট থেকে। এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দুটো ভিন্ন ধরনের রায় আমরা দেখতে পেলাম। এটা নিশ্চিতভাবে, যেমন আপনাদের শোনালাম, এটা চ্যালেঞ্জড হবে পরের সপ্তাহে, না হলেও তারপরের সপ্তাহে এটা চ্যালেঞ্জড হবে, সুপ্রিম কোর্টে যাবে। আমরা শুনতে চাই যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে এই রায়ের ফলে মানে এটা কি গোটা ভারতবর্ষের বুকে একটা নজির স্থাপন হয়ে গেল না, যে এই ঘটনাকে হাতিয়ার করে। কারণ আপনারা জানেন কলকাতা হাইকোর্টে, আমি তো মানে বিচার প্রক্রিয়ার খুব একটা জানি না, আমি আইনজীবী নই, কিন্তু বারবার দেখতে দেখতে, শুনানিতে শুনতে শুনতে যেটুকু দেখেছি, বিচারপতিরা রেফারেন্স করেন কিংবা আইনজীবীরাও রেফারেন্স করেন যে এই মুম্বাই হাইকোর্টে এই সালে এই ঘটনাতে এই রায়দান করা হয়েছিল, এলাহাবাদ হাইকোর্টে এই সালে এই ঘটনার এই রায়দান করা হয়েছিল, কাজেই ওই সাপেক্ষে রেফারেন্সে এই রায়টাও তাহলে গ্রহণ করা হোক। এরকম যদি ঘটনা ঘটে, তাহলে এই রায়টাকে যদি একটা বেঞ্চমার্ক হিসাবে ধরা হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের এরপরে অন্যান্য, মমতা বন্দ্যোপাধ্যায় জমানোর পর 50 বছর পরের কথা ভাবুন, যে সেখানে তাহলে তো এই রায়টাকে রেফারেন্স করে একটা সময় ভারতবর্ষের দুর্নীতি করে যদি চাল এবং কাপড় আলাদা করে বাঁচতে পারা না যায়, তাহলে সকলকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা অত্যন্ত বিপজ্জনক। আমি আপনাদের সামনে আরো একটা অংশ দেখাবো, আমি আনন্দবাজার পত্রিকার একটি অংশ দেখাবো। এইটা দেখলে আশা করছি আপনাদের কাছে একটা নতুন তথ্য আমি জানাতে পারবো। দেখুন, আমি পুরো এক্স্যাক্টলি অংশটা তুলে ধরছি। দুর্নীতির অভিযোগে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ। বর্তমানে তিনি বিজেপির সাংসদ। তার চাকরি বাতিলের নির্দেশ এতদিনের স্থগিতাদেশ ছিল। বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, কারো চাকরি বাতিল হচ্ছে না। চাকরিরত শিক্ষকদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুর্নীতি হয়েছে তা আদালতে প্রমাণিত। ভালো করে লাইনটা পড়ুন। আনন্দবাজার পত্রিকা লিখছে 3 তারিখে, যেদিন রেজাল্ট বেরিয়েছে, এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে নাকি কি অ্যাডভোকেট দিবস নাকি আইন দিবস কি কিছু একটা উদযাপন করছে আমি দেখলাম। তো এই দিনে এরকম একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে পরিষ্কার লেখা রয়েছে যে তবে দুর্নীতি হয়েছে তা আদালতে প্রমাণিত, তার তদন্ত চলবে বলেও জানিয়েছে বিচারপতিরা। আপনারা ভাবুন, দুর্নীতি হয়েছে আদালতে প্রমাণিত, এই কথা বলা সত্ত্বেও একজনও শাস্তি পেল না। শুধু বলা হলো যে বিচার প্রক্রিয়া চলবে। এই যে সিবিআই তদন্তের নির্দেশ, সিবিআই নিজে থেকে কিন্তু এই তদন্ত শুরু করেনি, সেটাও কলকাতা হাইকোর্টের নির্দেশেই তারা তদন্ত করছে। কাজেই তদন্ত শেষ হয়ে যাওয়ার আগে কি করে একটা এই ধরনের রায় আসতে পারে আমার ধারণা নেই, আমি প্রশ্ন করছি না, আমার জাস্ট কৌতূহল বশত আমি জিজ্ঞাসা করছি যে তদন্ত শেষ হওয়ার আগে বিচারপতিরা যদি মনে করছেন যেখানে দুর্নীতি হয়েছে, তারপরেও পুরো তদন্তে কতজন দুর্নীতির মধ্যে জড়িত রয়েছে এই কনফার্মেশনটা যদি না পেয়ে থাকেন, তাহলে কি করে এত বড় সিদ্ধান্তে উপনীত তারা হতে পারলেন? শুধু মানবিকতার খাতিরে যদি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তো কোনো মানুষের ফাঁসি হবে না। তার কারণ মানবিকতার খাতিরে যদি একজন ধনঞ্জয়ের মতো ব্যক্তি, যিনি একজন পরিবারের মধ্যে একজন রোজকেরে মানুষ ছিলেন, মানবিকতার খাতিরে তাকে ফাঁসি দিলে তার পরিবাররা যদি রাস্তায় বসে যায়, তাহলে তো ধনঞ্জয়ের মতো লোককেও ফাঁসি দেওয়া যায় না, তাহলে তো মানবিকতার খাতিরে তাকেও রেহাই দিতে হয়। তো সেই কারণেই আজকের এই, আমার কাছে এটা ঐতিহাসিক রায়। তবে ঐতিহাসিক ঠিক রায় না ঐতিহাসিক সমালোচিত রায়, সেটাই মানে আমরা বলার কেউ নই। আমরা রায় পছন্দ অপছন্দের কথা বলতে পারি। হাইকোর্টের ওপর পূর্ণ আস্থা রয়েছে, যেমন প্রথম দিনের মতো ছিল। আমরা তৃণমূল কংগ্রেসের মতো বা কোনো বিজেপি সমর্থক, সিপিএম বা কংগ্রেস সমর্থককে আমরা দেখিনি যে বিজেপির বিচারালয় বলে আজকের দিনে কেউ কথা বলতে। সবাই সম্মান দেখিয়ে জানিয়েই বলছেন, যে সবাই বলছেন যে এটা আমরা সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে গিয়ে এটা আমরা চ্যালেঞ্জ করব, এইটুকু পর্যন্ত বলেছেন। কিন্তু কেউ কখনো বলেননি যে এটা তৃণমূলের বিচারালয় বা এই ধরনের শব্দবন্ধ। অন্তত আমাদের সৌভাগ্য যে আর কোনো রাজনৈতিক দল এই ধরনের মন্তব্য তারা ব্যবহার করেননি। আপনাদের কি মতামত? হ্যাঁ, একটা বিষয় এটা সর্বশেষে বলে আমি এখানে শেষ করব। নিশ্চিতভাবে এই 32,000-এর মধ্যে যারা সৎভাবে চাকরি পেয়েছিলেন, তাদের পরিবারগুলোর আজকে বড় আনন্দ। তারা অত্যন্ত আশঙ্কায় ছিলেন যে তাদের কষ্ট করে মানে চাকরি দিয়ে পড়াশোনা করে চাকরিটা যদি চলে যেত 26,000-এর মধ্যে, তারা সত্যি বিপদে পড়তেন। কিন্তু আবার সেই দিকটা ভাবুন, যারা তৃণমূল কংগ্রেসের কাউকে কাউকে টাকা দিয়ে এই চাকরিটা পেয়ে গেলেন,
তারা 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 তৃণমূল কংগ্রেসের উপর আস্থাটা কত ঘুরে গেল, এবং তারা বুঝতে পারলো যে সমাজে তাদের কাছে ভারতবর্ষের মানে বিচারপতি বা বিচারালয়ের সম্পর্কে আর কেউ জানুক না জানুক, তাদের কি ধারণা তৈরি হলো যে আমরা আমরা তারা তো জানে যে তারা সঠিকভাবে পরীক্ষা না নিয়ে কেউ হয়তো ওএমআর সিটে কারচুপি করে বা বিভিন্ন ভাবে তারা হয়তো চাকরি পেয়েছেন। তো কেউ না জানুক তারা জানেন, তারা জানেন যে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাহলে তারা নিজেরা যখন ধরুন রিটায়ার করে গেল, বয়স হলো, তখন তারা কি বলবেন, কতটা হাস্যকর বলবেন যে ভারতের আইন ব্যবস্থা নিয়ে কি তারা কি বলবেন যে আমাদের এত বড় আমাদের গোটা জীবনটা পেরিয়ে গেল এই একটি রায়ের মাধ্যমে, অথচ আমাদের কেউ ধরতেই পারলো না। কেউ জানুক না জানুক তারা তো জানবেন। তার কারণ মানে হাইকোর্ট যখন বলছেন যে দুর্নীতি হয়েছে, সেই তথ্যটা আমি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ থেকে দেখালাম আপনাদের সামনে। তো বলছি যখন দুর্নীতি হয়েছে তখন সবাইকে মানবিকতার খাতিরে রেখে দেওয়া। আমরা যেটা বিশ্বাস করি যে একজন দুর্নীতিবাজেরও ওই ওই জায়গায় থাকা উচিত না, আবার একজন যোগ্যরও ওই জায়গা থেকে বাদ দেওয়া উচিত নয়। আপনি যদি চাল এবং কাকড় বাঁচতে না পারেন, তাহলে সব থেকে বেশি যেটা করা মানে এটা কি হাইপোথেটিক্যাল বলুন, আমি কোর্টের ওপর কিছু বলতে পারি না, হাইপোথেটিক্যালি বলছি, মানে সেরকম যদি হয় তাহলে যারা এই চাল আর কাকড়কে এমন ভাবে মিশিয়ে দিয়েছেন তাদের এমন শাস্তি দিন যে তারা যেন সারা জীবন ভুলতে না পারে। অথচ দেখুন তাদের বিরুদ্ধেও অন্তত কোনো প্রমাণ, যে কোনো একটা প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করেনি বলে সবার চাকরি বাতিল হয়ে যাবে সেটা যেমন নয় বলে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। তাহলে যে প্রতিষ্ঠানে এই কাজটা করলেন তাদের বিরুদ্ধে শাস্তির জায়গাটা কোথায় হলো, তাদের বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা হলো, সেটা দেখুন। আমাদের গণতন্ত্র বলুন, আমাদের সংবিধান বলুন, নিশ্চুপ। আমরা একটা জিনিস ধীরে ধীরে বুঝে গিয়েছি যে রাজনৈতিক নেতাদের ছোঁয়ার ক্ষমতা মানে আমাদের সংবিধানের কতটা আছে আমাদের খুব সন্দেহ লাগছে, এবং যেটা খুবই বিপজ্জনক। তার কারণ তৃণমূল কংগ্রেসের জামানা আমরা দেখে নিয়েছি। তো তৃণমূল কংগ্রেসের জামানার পর এটা আমরা বুঝতে পেরে গেছি যে ভারতবর্ষের মানে আইন যতটা রয়েছে, আইনের ফাঁক বোধহয় তার থেকে বেশি, মানে আইন ভারতবর্ষকে যতটা কভার করতে পেরেছে আইনের ফাঁক বোধহয় তার থেকেও বেশি রয়েছে। এটা কেউ জানুক না জানুক, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এনিওয়ে, আবারও কলকাতা হাইকোর্টের প্রতি পূর্ণ সমর্থন রেখে শুধুমাত্র রায়ের পছন্দ অপছন্দ নিয়ে শুধুমাত্র কথাবার্তা আপনাদের সামনে বললাম। আপনাদের পক্ষে বিপক্ষে সব মত অ্যাকসেপ্টেড এখনকার মতো এখানে।